আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনটি বাংলা ভাষাভাষী বিশ্বের প্রত্যেকটি মানুষের নিজের মাতৃভাষা উদযাপন করার দিন। তাই এই দিনটিতে নিউজ নায়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক শুভেচ্ছা। মানুষের চিন্তাকে রূপ দেয় ভাষা। চিন্তা শক্তিকে জাগিয়ে তোলা ও উন্নত করার ক্ষেত্রে ভাষা এক অনুঘটক। যে ভাষায় মানুষ প্রথম কথা বলতে শেখে, চিন্তা করতে শেখে, সেই মাতৃভাষা মানুষের আত্মপ্রকাশের সবচেয়ে বড় সহায়ক। এর সুপ্রতিষ্ঠা আমাদের বাঁচিয়ে রাখে। তাই বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মস্পর্শী ও গৌরবোজ্জ্বল একটি দিন হিসেবে ২১শে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ, বরাক উপত্যকা, ত্রিপুরা তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের কাছে একটি উল্লেখযোগ্য ও স্মৃতি বিজড়িত দিন। ১৯৫২ সালের এই দিনটিতে বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি রেখেছিল আন্দোলনরত ছাত্রদল, আর যার ফলস্বরূপ তাদের ওপর পুলিশের গুলিবর্ষণে শহীদ হন বেশ কয়েকটি তরুণ তরতাজা প্রাণ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা জানি ২১শে ফেব্রুয়ারি। আসলে লড়াইটা শুরু হয়েছিল ৪৭-এ, যখন আমার দেশটা দুটুকরো হয়ে গেল, পাকিস্তান এবং ভারতবর্ষ। তখন পাকিস্তানের পূর্ব পাকিস্তান অঞ্চলটা পড়লো বাংলাদেশ আজকের তারিখে। তো পূর্ব পাকিস্তানের ভাষাটা কি হবে? পাকিস্তান সরকার ঠিক করলো ওখানেও উর্দু ভাষাটাই রাষ্ট্রের ভাষা হবে। প্রতিবাদ সাংঘাতিকভাবে উঠে এলো প্রাক্তন পূর্ব পাকিস্তানের আম জনতার থেকে, এবং এই ৪৭ সালেরই নভেম্বর মাস নাগাদ এই বাংলা ভাষার দাবিতে মূলত আন্দোলনটা প্রথম শুরু হয়। শেষ হচ্ছে ৫২ সালের ২১শে ফেব্রুয়ারি। ১৯৪৭-এর দেশভাগের পর থেকেই পূর্ব পাকিস্তানের মানুষের মনে আস্তে আস্তে জমতে থাকে চাপা ক্ষোভ। ভারত ও পাকিস্তান পৃথক রাষ্ট্র হওয়ার পর বাংলা ভাষাভাষী মুসলমানদের পূর্ব পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। ভারত হয়ে যায় ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র এবং পাকিস্তান হয়ে যায় ধর্মীয় রাষ্ট্র। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান এই দুই প্রান্তে বসবাস ছিল দুই জাতির মানুষের। এই দুই জাতির শিল্প সংস্কৃতি আলাদা হওয়া সত্ত্বেও পাকিস্তান সরকার উর্দু ভাষাকে ক্রমাগত চাপিয়ে দিতে থাকেন বাংলা ভাষাভাষী জনগণের ওপর। মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা। Let me make it very clear to you. Leave no doubt that state language of Pakistan is going to be Urdu and no other language. পাকিস্তানে একটি ধর্মকে প্রতিষ্ঠা দেওয়ার সুবাদে উর্দু ভাষাকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা চলে অনবরত। তবে বাংলা ভাষাভাষী পূর্ব পাকিস্তানের মানুষ তা কখনোই মেনে নিতে পারেননি। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজামুদ্দিন রাষ্ট্রভাষা উর্দু নীতিকে সমর্থন করলে বাঙালির চাপা ক্ষোভ আন্দোলনে বেশ পারিত হয়, যার ফলে ১৯৪৮ থেকে বীজ বপন হতে শুরু হয় ৫২ ভাষা আন্দোলনের। ১৯৫২ সালের এই দিনে ঢাকা শহরে মাতৃভাষার অধিকারের জন্যে একদিনে ৫টি প্রাণ বলি দিয়েছিলেন সালাম, বরকত, রফিক। তাদের সেই রক্তধারায় দুটি বিশাল বিজয় অর্জিত হয়েছে। প্রথম বিজয় বাংলাদেশ নামে ভাষা রাষ্ট্রের জন্ম। দ্বিতীয় বিজয় সমগ্র বিশ্বে নিপীড়িত সমস্ত ভাষার অধিকারের যে উচ্চারণ, সেই মাতৃভাষা দিবস হিসেবে ২১শে ফেব্রুয়ারি আজ স্বীকৃত। এই দিনে পৃথিবীর সমস্ত মাতৃভাষা প্রেমী মানুষকে আমরা আমাদের অভিবাদন, অভিনন্দন, শ্রদ্ধা জ্ঞাপন করি। আমরা এর সঙ্গে ইতিহাসের দু একটি কথা উচ্চারণ করতে চাই। আপনারা সকলে জানেন যে দেশ ভাগের পরে পাকিস্তানের অধিকাংশ মানুষের ভাষা ছিল বাংলা,
কিন্তু তার উপরে মাত্র 3 ভাগ মানুষের ভাষা উর্দুকে তারা রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। এই যে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল, তারই পরিণতি হচ্ছে 30 লক্ষ মানুষের জীবনদানের বিনিময়ে মহান বীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের জন্ম এবং বিজয় এবং বিশ্বে একটি ভাষা রাষ্ট্রের জন্ম, যা সমস্ত মাতৃভাষা আন্দোলনের সৈনিকদের উদ্দীপ্ত করে। তখন থেকেই সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা অ্যাকশন কমিটি রাজপথে আন্দোলনের ডাক দেয়। আন্দোলন থামাতে পাকিস্তান সরকার 144 ধারা জারি করে। তবে সেই বাধা অমান্য করে কাতারে কাতারে ছাত্র, শিক্ষক ও সাধারণ মানুষ রাস্তায় নেমে আন্দোলন করতে থাকেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবিতে সোচ্চার হলে পুলিশের গুলিতে প্রাণ হারায় আবুল বরকত, আব্দুল সালাম, আব্দুল জব্বার ও রফিক উদ্দিনের মতো কিছু তরুণ প্রাণ। এছাড়া অসংখ্য মানুষ আহত হয়। সেদিন ঢাকার রাজপথে মাতৃভাষার জন্য শহীদদের এই বলিদান বাংলাদেশি মানুষদেরকে এক ইতিহাসের সম্মুখীন করে। শামসুর রহমান তাই লিখেছিলেন, 1952 দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি, বুকে নিয়ে আছো সগৌরবে মহীয়সী। ছাত্রদের থেকে, শিক্ষকদের থেকে, শ্রমিকদের থেকে, বেকারদের থেকে, চাকরিজীবীদের থেকে, সবার থেকে, জনগণের থেকে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে 144 ধারা ভাঙচুর করে ছাত্ররা যখন ব্যাপক আন্দোলনের মুখোমুখি, তখন পাকিস্তানি সৈনিক নির্বিচারে গুলি চালায় এবং আমরা সবাই জানি তাদের নাম। জব্বার আছে, সফিউর আছে, রফিক আছে, সালাম আছে, বরকত আছে। এরা শহীদের মৃত্যুবরণ করে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে। আলটিমেটলি সেটা মানতে বাধ্য হয়েছে, যদিও বেশ কিছুটা দেরিতে। 1956 সালের 29শে ফেব্রুয়ারি, নেপিয়ার ছিল, পাকিস্তানের সংসদ পুরো বাংলায় ভাষা, সরকারি ভাষা বাংলা হিসেবে স্বীকৃতি দেয়। 52 সালের এই যে লড়াইটা ভাষার প্রশ্নে, সেটা মূলত বাংলাদেশকে স্বাধীন করবার যে মাতৃগর্ব, সেটাই মাতৃগর্ব। এবং সেখানেই ভ্রূণ তৈরি হয় স্বাধীনতা আন্দোলনের। বহু ঝড়ঝাপটা কাটিয়ে সেই দিনটিতে জয় হয়েছিল বাংলা ভাষারই। কানাডায় ভ্যানকুভার শহরে বসবাসকারী 2 বাঙালি রফিকুল ইসলাম ও আব্দুল সালাম প্রাথমিক উদ্যোক্তা হিসেবে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার আবেদন জানান জাতিসংঘের তৎকালীন মহাসচিব কোফি আন্নানের কাছে। সেই পরিপ্রেক্ষিতে 1991 এর 17 নভেম্বরে অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। তবে কেবল বাংলাদেশ নয়, ভারতেও মাতৃভাষার অধিকার আদায়ের জন্য প্রাণ দিয়েছেন বহু মানুষ। 1960 সালের শেষে আসাম বিধানসভায় ভাষা বিল পাশ হয়। এর মাধ্যমে যেন কফিনে শেষ পেরেক ঠোকা হয়ে গিয়েছিল। বাঙালিরা ফুঁসে উঠলেন। লাগাতার আন্দোলন চলতে থাকলো। সত্যাগ্রহ, অসহযোগ, হরতাল, রেল রোকো, সংকল্প দিবস, অহিংস আন্দোলনে উত্তাল হয়ে উঠতে শুরু করলো বরাক উপত্যকা। এই আন্দোলনের এক পর্যায়ে 1961 সালের 19শে মে বরাকের কেন্দ্রবিন্দু শিলচরের রেল স্টেশনে ভোর থেকে আন্দোলনকারী সত্যাগ্রহীরা জড়ো হতে শুরু করেন। ভাষার জন্য প্রাণ দেওয়া বিশ্বের প্রথম নারী কমলা ভট্টাচার্য সহ সেদিন প্রাণ দেন মোট 11 জন। তারপর থেকে বাংলা বরাক উপত্যকার অন্যতম সরকারি ভাষার মর্যাদা পায়। 1960 সনে আসাম সরকার সারা আসামে অসমীয়া ভাষাকে শিক্ষার জন্য বাধ্যতামূলক করে একটা আদেশ জারি করেছিল, যেটার বিরুদ্ধে বরাক উপত্যকার যেখানে 80% মানুষ বাঙালি, তারা এর বিরোধিতা করে তীব্র আন্দোলন গড়ে তোলে। সেই আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয় এবং 1961 19শে মে সেদিন ছিল রেল স্টেশনে অবরোধ।
সেই অবরোধের মধ্যে কয়েক হাজার মানুষের মধ্যে পুলিশ দুপুর 1টার সময় গুলি চালায় এবং সেই গুলিতে 11 জন শহীদ হয়েছিল। সেই 11 শহীদের 1961 সনের পর থেকে সারা আসামের বাঙালি অধ্যুষিত অঞ্চলে, বিশেষ করে বরাক উপত্যকাকে ভাষা শহীদ দিবস হিসাবে পালন করা হয়ে আসছে। এবং এর পরেও আমরা দেখেছি 1972 সনে আবার ভাষা সার্কুলার জারি করেছিল এবং আবার তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার পর আবার সেই ভাষা আন্দোলনের ফলে ভাষা সার্কুলারটা স্থগিত করে দেওয়া হয়। এবং 1961-তে তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চালিহা শিলংয়ে রাজধানীতে বসে একটা এগ্রিমেন্ট করেছিল যে বরাক উপত্যকায় আজকের থেকে সরকারি ভাষা বাংলা এবং রেস্ট অব দ্য আসামে অসমীয়া ভাষা চালু থাকবে। রাজ্যেও ত্রিপুরী জনজাতি গোষ্ঠী ককবরক ভাষা রোমান লিপিতে পাওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। ককবরক ভাষাটি বিভিন্ন রূপে প্রথম শতাব্দী থেকেই এই অঞ্চলে প্রচলিত। ওই শতকে ত্রিপুরার রাজাদের ইতিহাস লিখিত আকারে প্রথম সংরক্ষণ করা শুরু হয়। যে লিপিতে ককবরক ভাষাটি লেখা হতো তার নাম কোলমা লিপি। তবে বর্তমানে এর আর ব্যবহার নেই। এখন রাজ্যের ত্রিপুরী জনজাতিরা বারবার রোমান লিপির দাবিতে অনশন বন্ধ করতে শুরু করেছে। এই আন্দোলন এক ভাষা আন্দোলন, নিজের মাতৃভাষার অধিকার আদায়ের আন্দোলন। সারা পৃথিবীতে এখন প্রায় 7132টার মতো ল্যাঙ্গুয়েজ আছে। এর মধ্যে অনেকগুলো ভাষাই হারিয়ে যাওয়ার মুখে দাঁড়িয়ে আছে। তো যে লিস্ট আছে, মানে বিপদাপন্ন সংকটাপন্ন যেসব ভাষার লিস্ট তৈরি করা হয়েছে, এর মধ্যে খুব বিপজ্জনক যে লিস্ট, হাইলি ভালনারেবল, এরকম লিস্টে আছে ককবরক। তো আমরা ককবরক ভাষী ত্রিপুরাতে শুধু নয়, ত্রিপুরাতে আমরা প্রায় 13-14 লাখের মতো আছি। বাংলাদেশে আছে 4-5 লাখ, আসামে আছে, মিজোরামে আছে, তারপরে ভারতবর্ষের বাইরে আরেকটা দেশে আছে বার্মা, সেখানেও অল্প বিস্তর ককবরক ভাষীরা আছে। তো এখন ঘটনা হচ্ছে কি, একটা সময় এই ককবরক ভাষীরা উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ভাষাভাষী গোষ্ঠীর মধ্যে একটা ছিল। কিন্তু ভূ রাজনৈতিক কারণে, বিশেষ করে 47-48-এর পরে ককবরক ভাষীদের একটা বড় অংশ বাংলাদেশে পড়ে গেল। তারপরে রাজ্য পুনর্গঠনের পরে আসামে কিছু পড়ে গেল, মিজোরামে কিছু পড়ে গেল। তো এসব কারণে আমরা ভাষা জনগোষ্ঠীর হিসাবে একটু সংখ্যালঘু হয়ে পড়েছি। আর একটা কারণও আছে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 1949-এ 15ই অক্টোবর ত্রিপুরা যখন ভারতবর্ষের সঙ্গে যোগদান করল, এরপর থেকে ত্রিপুরাতে কিন্তু মানে ছিন্নমূল শরণার্থী যারা তৎকালীন পূর্ববঙ্গ থেকে এসেছে, তারা এত বেশি সংখ্যায় এসেছেন এখানে এত বেশি সংখ্যায় পুনর্বাসন প্রাপ্ত হয়েছে যে এখানকার লোকাল যারা ছিল, ইন্ডিজিনাস পিপুল যারা ছিল, তারা সংখ্যালঘু হয়ে পড়েছে। এটা সবারই জানা আছে। তো সেদিক দিয়ে দেখতে গেলে ককবরকের বিপদ, আমি বলবো সেটা মেনিফোল্ড, এক ধরনের শুধু বিপদ নয়। তো সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য ককবরক ভাষাভাষীরা বিভিন্ন ধরনের লড়াই করে যাচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে লিপির লড়াই। লিপির লড়াই আমাদের এখানে শুরু হয়েছে সেই 67-68 সন থেকে, এখনো চলছে। এই মুহূর্তে যারা খুব লেখালেখি করছে, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, এরা সবাই রোমান লিপির সমর্থক। মাতৃভাষার স্বাধীনতা মানুষের জীবনের অন্যতম শ্রেষ্ঠ পাওয়া এবং তার সর্বাঙ্গীন বিকাশের পথ।
মাতৃভাষা মানুষের ঘুম ও জাগরণের, আনন্দ ও যন্ত্রণার একমাত্র সাবলীল মাধ্যম। তাই মাতৃভাষাই মানুষের জন্মগত অধিকার, আর সেই অধিকারের অনুকূলেই 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে আন্দোলন শুরু হয় তা বর্তমান যুগেও আরো প্রাসঙ্গিক হয়ে উঠছে। অমর একুশের এই বিশেষ প্রতিবেদন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়।